দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ রেগুলার তোমাদের ভিডিও যাচ্ছে, তো তোমরা আমার কাছে পড়ো, আমার সঙ্গে পড়ো, অবশ্যই তোমরা দেখবে সমস্ত চ্যাপ্টার তোমাদের সময় মতো কমপ্লিট হয়ে গেছে। প্রথম সেমিস্টার আমি কমপ্লিট করতে পারিনি কারণ সময় খুব কম ছিল আর অনেক চাপ ছিল, আমাদের টেকনিক্যাল প্রবলেমস ছিল অনেক। তো এবারে কিন্তু আমাদের টেকনিক্যাল প্রবলেমস নেই, সমস্ত সলভ করা হয়েছে। তার সাথে সাথে এখন কিন্তু ভিডিও রেগুলার যাচ্ছে, তাই না? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় বচন বিরোধিতা ও বিরোধানুমান অধ্যায় শেষ হতে চলেছে। আমি এর আগের দিনে অসম বিরোধিতার প্রথম একটা নিয়ম পর্যন্ত করেছি, আজকে দ্বিতীয় নিয়মটা করাবো, ঠিক আছে? চলো, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে এখান থেকে প্রশ্ন হবেই। তাহলে অসমবিরোধিতার প্রথম নিয়মটাতে আমরা দেখেছিলাম সামান্য থেকে বিশেষ, সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হয়, সামান্য বচনটি যদি মিথ্যা হয় বিশেষ বচনটি অনিশ্চিত হয়ে যায়, মানে কি সত্য হবে না মিথ্যা হবে আমরা বলতে পারবো না। তো এখানে দ্বিতীয় নিয়মটি বলা আছে আবার বিশেষ থেকে বচন, বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচনটা অনিশ্চিত হবে, মানে কি বিশেষ বচনটা যেখানে কম পরিমাণে কথা বলা আছে সেটা যদি সত্য হয় তাহলে বেশি পরিমাণের কথা যেখানে বলা যায় সেটা সত্য হতে পারে বা কী হতে পারে মিথ্যা হতে পারে। কিন্তু আবার বিশেষ বচনটা যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচন অবশ্যই মিথ্যা হবে। কী হবে বলো তো? অবশ্যই মিথ্যা হবে। দেখো তাহলে বিশেষ বচন কি আই বচন সত্য হলো, এ বচন কী হবে? অনিশ্চিত হবে। তারপরে আই বচনটা মিথ্যা হলো, বিশেষ বচনটা যখন মিথ্যা হচ্ছে তখন কি হচ্ছে? এ বচন মানে সামান্য বচনটা মিথ্যা হচ্ছে। আবার সেই বিশেষ বচনটা সত্য হচ্ছে, সামান্য বচন অনিশ্চিত হয়ে যাচ্ছে, সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। আবার কি হচ্ছে? বিশেষ বচন যখন মিথ্যা হচ্ছে তখন সামান্য বচনটা মিথ্যা হয়ে যাচ্ছে। উদাহরণ দেখে নেব। কোনো কোনো মানুষ হয় শিক্ষিত, এটা সত্য। কোনো কোনো মানুষ হয় শিক্ষিত, এটা সত্য। তাহলে এবার সকল মানুষ হয় শিক্ষিত ব্যক্তি, এটা অনিশ্চিত। কারণ কি এই সকল মানুষকে দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, কারণ সমীক্ষায় আমি গবেষণা করে দেখলাম যে সবাই শিক্ষিত, তাহলে সেক্ষেত্রে এটা সত্য হতে পারে। আর যদি সবাই শিক্ষিত তাহলে মিথ্যা হয়ে যেতে পারে। তাহলে যখন বিশেষ বচনটা সত্য হচ্ছে তখন আমাদের সামান্য বচনটা কি হচ্ছে? অনিশ্চিত হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আই আবার কোনো মানুষ হয় চতুষ্পদ প্রাণী, এটা মিথ্যা। কোনো মানুষ, এই যে কোনো কোনো মানুষ, এখানে আরেকটা কোনো হবে কারণ আই বচনে কোনো কোনো হয়, তো কোনো আরেকটা কোনো তাহলে কোনো কোনো মানুষ হয় চতুষ্পদ প্রাণী। আমাদের কোনো কোনো মানুষ চারটা পা যুক্ত, চতুষ্পদ মানে চারটা পা থাকবে তার, সেটা মিথ্যা, কখনোই হতে পারে না। এটা যদি মিথ্যা হয় তাহলে সকল মানুষ হয় চতুষ্পদ প্রাণী, এই যে যত মানুষ আছে সবাইকে বলতে পারবো ওই সবার মধ্যে তো কোনো কোনো ঢুকে আছে। তাহলে ওটা কোনো কোনো মানুষ যদি চতুষ্পদ প্রাণী নয়, হয় হয় চতুষ্পদ প্রাণী, এটা যদি মিথ্যা হয় তার মানে কি নয়, কোনো কোনো মানুষের চতুষ্পদ প্রাণী নয়, তাহলে অটোমেটিক্যালি সকল মানুষের চতুষ্পদ প্রাণী, এটা কিন্তু কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে বিশেষ বচন যখন সত্য হচ্ছে তখন সামান্য বচন অনিশ্চিত হয়ে যাচ্ছে, যখন বিশেষ বচন মিথ্যা হচ্ছে তাহলে সামান্য বচন একবারেই মিথ্যা হয়ে যাচ্ছে। এটা গেল। তাহলে এই গেল অসমবিরোধিতার নিয়ম। এবার পরবর্তী বিরোধিতার নিয়ম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এটা মনে রাখা খুবই সহজ। সংজ্ঞা একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুণপরিমাণ উভয়ের পার্থক্য তখন একটি বচনের সত্যতা বা মিথ্যাতা থেকে যখন অপর বচনের সত্যতা বা মিথ্যাতাকে অনুমান করা হয়, অনুমান করাকেই বলা হয় কি বলতো? বিরুদ্ধ বিরোধানুমান। কি? বিরুদ্ধ বিরোধানুমান। এই বিরোধানুমানকে মনে রাখা খুবই সহজ। এর যে নিয়ম, একটা বচন সত্য হলে অন্য বচনটা কী হবে? মিথ্যা হবে। একটি বচন মিথ্যা হলে অপর বচনটা সত্য হবে, মানে একটা সত্য হলে অন্যটা মিথ্যা, অন্যটা সত্য হলে মিথ্যা। তো এরকম করে সুন্দর করে এটাকে মনে রাখা খুবই সহজ। বিরোধিতার ক্ষেত্রে, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে এটা মনে রাখা আরও বেশি ইজি। তাহলে এখানে দেখো, সকল কবি হয় কি? দার্শনিক, এটা সত্য। এটা যদি সত্য হয় কোনো কোনো কবি নয় দার্শনিক, এটা মিথ্যা। সকল কবির কথা বলা হয়েছে, সকল কবিটা ওখানে ঢুকে আছে কোনো কোনো কবিটা, তাহলে এটা যদি সত্য হয় তাহলে এটাকে মিথ্যা হয়ে যাবে। তারপরে দেখো আবার, ও কোনো কোনো তীর্থযাত্রী নয় ধার্মিক, কোনো কোনো তীর্থযাত্রী, যারা তীর্থ যায় সবাই কিন্তু ধার্মিক নয়, এটা যদি সত্য হয় তাহলে এটা কী হয়ে যাবে? সকল তীর্থযাত্রী হয় ধার্মিক, এটা কিন্তু মিথ্যা হয়ে যায়। মানে একটা বছর সত্য হলে অপরটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে অপরটা সত্য হয়ে যাবে। সকল ছাত্র হয় পরিশ্রমী, এটা কিন্তু মিথ্যা যদি হয়। সব ছাত্র পরিশ্রমী কখনোই হতে পারে, এটা ঠিক, এটা মিথ্যা। তাহলে কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী, এটা কিন্তু সত্য হয়ে যাবে। দেখো, একটা মিথ্যা হলে একটা সত্য, একটা সত্য হলে একটা মিথ্যা হচ্ছে। ও কোনো কোনো বাঙালি নয় ভারতীয়, ঠিক তাই, বাঙালি হলেই সে ভারতীয় হবে এমনটা নয়, কোনো কোনো বাঙালি ভারতীয় নয়, এটা যদি মিথ্যা হয় তাহলে সকল বাঙালি হয় ভারতীয়, এটা কিন্তু সত্য হয়ে যাবে। তাহলে একটা যখন সত্য হচ্ছে একটা মিথ্যা, একটা মিথ্যা হলে একটা সত্য। এখানে তোমাদের নিয়ম আসবে যে বিরুদ্ধ বিরোধিতার সত্যতার নিয়মটি কী সেটা লিখো উদাহরণ সহ, এটা কিন্তু আসবে 2 নম্বরে 3 নম্বরে, ঠিক আছে? গেল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের বিরুদ্ধ বিরোধিতার, আবার বিরুদ্ধ বিরোধিতার আরেকটা যে ভাগ রয়েছে, যেমন বিরুদ্ধ বিরোধিতা শুধু কি এ ও বচনের মধ্যে হয়? আমরা জানি কোনাকুনি থাকে, তাহলে যেমন এ আর ওর মধ্যে হয়, আবার ই আর কিসের মধ্যে হয়? আই বচনের মধ্যে হয়, তাই না? ই এ ও ই আই এদের মধ্যে হয়। তাহলে সুন্দর করে যদি আমরা দেখি, এই যে যেমন করে আমরা এ ও করেছি, আর তেমন ই আই করা যেতে পারে। দেখো, ই বচন যখন সত্য হয়
আই বচন মিথ্যা হয়, আই বচন যখন সত্য হয় ই বচন মিথ্যা হয়, ই বচন যখন মিথ্যা হয় আই বচন সত্য হয়, আই বচন যখন মিথ্যা হয় ই বচন সত্য হয়। একইভাবে কিন্তু ওটার সাথে মিল রয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল বিরুদ্ধ বিরোধিতার নিয়ম। এবারে আমরা দেখে নেব যে আমরা কি করে ছকের মাধ্যমে খুব সহজেই এই প্রত্যেকটা সত্য মূল্য কিন্তু মনে রাখবো একটা ছকের মাধ্যমে। এখানে তোমাদের নিয়ম আছে, এই নিয়মগুলোকে আমি তোমাদের পড়ে শোনাবো না, এগুলো তোমাদের বই যদি থাকে তোমরা দেখে নিবে বা স্ক্রিনশট, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই নিয়মগুলো। কিন্তু যদি তোমরা স্ক্রিনশট নাও নাও তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একদম শর্টকাট নিয়মে কী করে মনে রাখবে। ঠিক আছে, প্রথমত এইরকম করে একটা তোমরা ঘর করে নেবে। এই ঘরটাতে টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা মানে ঘরের সংখ্যা থাকবে কয়টি? 20টি। প্রথমে থাকবে 20টি। কয়টি থাকবে? 20টি। এবার 20টির মধ্যে তোমাদেরকে কী করতে হবে? প্রথমে 4টা বচন নিতে হবে। 4টা বচন কী কী? নিরপেক্ষ বচন এ ই আই ও, এ ই আই ও, বোঝা যাচ্ছে? তাহলে 4টা বচন নিয়ে নিলাম। এই 4টা বচন নিয়ে নেওয়ার পরে দেখো 16টা ঘর আছে। কয়টা? 16টা। প্রত্যেকটা বচনের নিচে নিচে 4টা করে ঘর আছে। ভালো করে শিখবে, এই নিয়ম পড়ে পড়ে তোমাদের করার দরকারই নেই, একদম আমি যেটা বলছি সেটাতে করো, কোনো তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে গেল। তো এ ই আই ও 4টা নিয়ে নিলে, নেওয়ার পরে এবারে তোমরা যেটা করবে, এবারে কিন্তু করবে হচ্ছে যে তুমি এ বচনের ঘর থেকে শুরু করবে, ও বচনের দিকে যাবে, কোনাকুনি যাবে, আর সেটা লিখবে কি? ক্যাপিটাল টি লিখে দিবে। দেখো কোনাকুনি যাচ্ছি, একদম ও বচনের ঘরে চলে গেলাম, কোনাকুনি টি লিখলাম। লেখার পরে এবার আমি এফ লিখবো। টি মানে ট্রু, মানে সত্য। এবার এফ লিখবো। এফ লিখবো ও বচনের কোনা থেকে এ বচনের কোনা আসবো, এফ 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 এফ। তাহলে দেখো হয়ে গেল। তাহলে কোনাকুনি আমার লেখা শেষ। আমার 16টা ঘর ছিল, তার মানে 8টা ঘর আমার সম্পূর্ণ হয়েছে, এগুলো কথাই এখানে বলা আছে। তাহলে কোনাকুনি হয়ে গেল। এবার আমার প্রথম রো কমপ্লিট করব, আমি এই রোটাকে, এটাকে কমপ্লিট করব, এই লাইনটাকে। তো এই লাইনটাকে কমপ্লিট করব কি দিয়ে? এবারে কিন্তু আর আমি ক্যাপিটাল লেটার লিখবো না, এবার স্মল লেটার লিখবো। তাহলে প্রথম লাইনের সিকোয়েন্স মনে রাখবে, টি এফ টি এফ। তাহলে এটা করবো। তাহলে প্রথম লাইনে প্রথমে টি আছে, তাহলে এফ দেবো, এফটা স্মল দিব। ঠিক আছে, পরে টি দিব, টি এফ এগুলো স্মল, বাকিগুলো এখন স্মল হবে। হলো, তাহলে প্রথম লাইনের সিকোয়েন্স হচ্ছে টি এফ গেল। এবার পরে দেখো ড্যাশ টি আছে, তার মানে কি? এফ টি। এবারের সিকোয়েন্স হবে এফ টি। দ্বিতীয় লাইনের সিকোয়েন্স এটা। তাহলে দ্বিতীয় লাইন সিকোয়েন্স বসাও, এখানে হবে তাহলে এফ, কিন্তু এফটা হবে স্মল, আর পরেরটাতে এফ এবার টিটা হবে স্মল। ব্যাস, তোমাদের সাজানোর কাজ শেষ। আর 4টা ঘর বাকি থাকলো। এই 4টা ঘরে তোমাদের কিচ্ছু আর দেখতে হবে না, সোজা কথায় এখানে তোমরা ডি দিতে পারো, ডাউটফুল অথবা আনডিটারমাইন্ড, এটা দিতে পারো। ডি অথবা ইউ দিয়ে দাও, ডি অথবা ইউ দিয়ে দাও, ডি অথবা ইউ দিয়ে দাও। বাস, তোমাদের এই ছক কমপ্লিট। এই কথাগুলোই তোমাদের এই যে লেখা আছে না, সবগুলো এই কথাগুলোই লেখা আছে। তো তোমাদের দরকারই নেই এত কষ্ট করে এগুলোকে মনে রাখা নিয়মগুলো, খালি এইভাবে শর্টকাট মনে রাখার চেষ্টা করো যে কোনাকুনি আমি টি লিখবো, কোনাকুনি আমি এফ লিখবো, প্রথমটা সারি হচ্ছে টি এফ, তারপর এটা এফ টি, তারপরে ডি। বাস, তাহলে এভাবে হয়ে যাবে। তাহলে এর থেকে কিন্তু আর সহজ পদ্ধতি হতে পারে না। তাহলে এবারে বলতে পারো যে স্যার এখানে কেন বড় টি লিখলাম, কেন স্মল টি? মনে রাখবে, তোমাদের খুব সহজভাবে বলছি, টি ক্যাপিটাল হোক অথবা টি স্মল হোক, যাই হোক না কেন, এটার মানে হচ্ছে সত্য। এফ ক্যাপিটাল হোক অথবা স্মল হোক, তার মানে হচ্ছে মিথ্যা। ডি ক্যাপিটাল হোক বা স্মল হোক, যাই হোক না কোনো, অনিশ্চিত বা অনির্দিষ্ট বা সংশয়াত্মক, এটার মানে এই যে ডিডি ইউ ইউ। মনে থাকবে কথাটা? তাহলে এখন আমরা এই ছকের মাধ্যমে কিন্তু সত্যমূল্য বের করতে পারি। এই যে এতগুলো বিরোধানুমানের সত্যমূল্য আমরা জানলাম, যেগুলো কি কি? প্রথমত হচ্ছে তোমার বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত অসম বিরোধানুমান, তারপরে বিরুদ্ধ বিরোধানুমান, প্রত্যেকটা নিয়ম ছিল। দরকারই নেই এখন নিয়ম তোমার মনে রাখার, নিয়মটা শুধু পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য, কিন্তু যখন সত্যমূল্য বের করতে দিবে তখন তোমার আর এসবের দরকারই পড়বে না। তুমি কী করবা বলো তো? তুমি সোজা এই ছকটা এঁকে নিবা, তাহলে তোমার হয়ে গেল। কোনো সংশয়ের কোনো কিছু নেই সেখানে, যে বলেছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, দরকার নেই। তুমি ডাইরেক্ট এই ছক দেখে করে দাও না, তাহলে তোমার হয়ে যাবে। বুঝতে পারলে কথাটা? তাহলে চলো এবারে আমরা দেখে নেবো কী করে এর মাধ্যমে সত্যমূল্য আমরা বের করব। চলো দেখো, এখানে একটা দেওয়া আছে, আমরা সুন্দর করে করব। এখানে আমরা ছকটা আরেকবার এঁকে নেব। কয়েক সেকেন্ডের কাজ, যেমন করে আমি স্পিডে করছি, দেখো কয়েক সেকেন্ডের কাজ, 30 সেকেন্ডও লাগবে না। কয়েক সেকেন্ডের কাজ হয়ে গেল, তাই না? একদম কয়েক মিলি সেকেন্ডের কাজ। তাহলে একটা খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। এবারে ঘটনা হচ্ছে দেখো,
আমরা সত্য মূল্য বের করব, সত্য মূল্য বের করা শিখব। বলেছে ধরা যাক এ বচন সত্য, তোমাদের পরীক্ষায় এভাবে দেওয়া থাকবে, তার মানে এ ইজ ইকুয়াল টু টি। তাহলে আমি যাব প্রথমে এর ঘর, দেখো এর ঘর কোনটা, এটা হচ্ছে এর ঘর। তো এর ঘরে যাব, এর ঘরে আগে সোজা দেখে এর ঘরে পুরো এইটা হচ্ছে এর ঘর, এটা ইর ঘর, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ও, এভাবে লম্বালম্বি মনে রাখতে হবে। তো যখনই দেখবো এ বলেছে সত্য, তখন কিন্তু আমি ক্যাপিটাল টিটাকে দেখবো। কোন টিটাকে দেখবো? ক্যাপিটাল। সেখানে যদি স্মল টিও থাকে সেটা আমি দেখবো না, মনে থাকবে কথাটা। যদি থাকতো এখানে মিথ্যা, তাহলে আমি এখানে ধরো এই যে এখানে টি আছে, এফ আছে, এফ আছে, দুইটা এফ আছে, কিন্তু আমি ক্যাপিটালটাকে ধরবো। কোনটাকে ধরবো? ক্যাপিটাল এফটাকে ধরবো। তো এখানে বলেছে সত্য, তাহলে সত্য বলে যে টি, এটাকে ধরবো। তো ওখানে নামবো, আগে উপর থেকে নিচের দিকে নামতে হয়। তাহলে উপর থেকে দেখলাম সত্যের ঘরে আমি আসলাম, সত্যের ঘরে আসলাম, যে মানটা দেওয়া থাকবে সেই মানে আগে পৌঁছতে হবে। পৌঁছানোর পরে তারপরে তুমি কিন্তু এই পাশে দেখবে, মানে অনুভূমিকভাবে দেখবে। তাহলে এখানে তুমি টিতে নামলে এটা সত্য বলা আছে, এটার মান। তো তার মানে সোজাসুজি যেগুলো আছে এগুলোই হচ্ছে বাকি বচনগুলোর মান। তারপর বলছে ই বচনের তাহলে মান কি? তাহলে ই বচনের মান হলো, দেখো লেখা আছে এফ, তার মানে মিথ্যা, তখন তুমি এখানে ক্যাপিটাল লিখে দিতে পারো। তারপরে দেখো আই বচনের মান কি আছে? টি, তাহলে আই বচন সমান সমান কিন্তু টি, মানে সত্য। তারপরে ও বচনের মান দেখো এফ লেখা আছে, ও বচন সমান সমান কিন্তু এফ। হয়ে গেল কমপ্লিট, এইটুকু কাজ কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা করে নিতে পারছি না? তাহলে এইভাবে তোমরা পারবে না এইভাবে সত্য বলে বের করতে। এবার যদি বলতো, কথার কথা বলতো এমন যে এ বচন যদি মিথ্যা হয়, মনে করো এ বচন মিথ্যা, এ বচনটা এখানে সত্য না দিয়ে মিথ্যা দেওয়া আছে, তাহলে দেখো মানটা কী করে বের করবো? তাহলে এ বচন মিথ্যা, এ সমান সমান হচ্ছে এফ, তাহলে এবার ই আই ও কী হবে? ই আই ও কী হবে এটা আমরা বের করবো। তাহলে এ বচন মিথ্যার ঘর যাবো আগে, দেখো এগুলো সত্যর ঘর ছেড়ে দাও, এ বচন সোজা নামবো, দেখো মিথ্যা, এখানে একটা এফ আছে, এখানে একটা এফ আছে, দুটো এফ আছে, কিন্তু আমি ধরবো কোনটাকে বলো তো? আমি বড়টাকে ধরবো। কোনটাকে ধরবো? বড়টাকে। এই জন্য কিন্তু ছোট বড় বের করছে, যে মান বের করার জন্য তোমাকে বড়টাকে ধরতে হবে। কাকে ধরতে হবে? বড়টাকে। তাহলে এফ এটা ধরলাম, বাকিগুলোর মান কী হবে এবারে দেখো, এই সোজা নেমেছি, এই ঘরে পৌঁছেছি, এবার এই দিক থেকে ভাবে আমি দেখবো। তাহলে ডি ডি টি, তার মানে হচ্ছে ই বচন হচ্ছে অনিশ্চিত, মানে হচ্ছে ডি, তারপরে আই বচন হচ্ছে অনিশ্চিত, ডি, ও বচন হচ্ছে কিন্তু আমার কী বলতো? সত্য, মানে টি। বাস এইভাবে সত্য মূল্য বের করা যায়, খুব সহজ, খুব সুন্দরভাবে। বলো বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো, খুব সুন্দরভাবে সহজভাবে বোঝাতে পারছি আশা রাখছি। তো এবারে কিন্তু আমরা কি করব বলো তো? আমরা অন্যভাবে একটু শিখব। অন্যভাবে বলতে দেখো এখানে সেই নিয়মগুলোই বলা আছে, সুন্দর করে বলা আছে। দেখো একটি বচনের সত্যমূল্য বলে দেওয়া থাকলে বিরোধানুমানের সাহায্যে অন্য বচনের সত্যমূল্য নির্ণয় করার ক্ষেত্রে কতগুলি বিষয় লক্ষ্য করা প্রয়োজন। যে বচনের সত্যমূল্য দেওয়া আছে এবং যে বচনটি বা বচনগুলি সত্যমূল্য নির্ণয় করতে হবে, সেই বচনগুলি যুক্তিবিজ্ঞানসম্মত আকারে দেওয়া আছে কিনা তা প্রথমে দেখতে হবে। যদি না থাকে তবে আগে তাদের যুক্তিবিজ্ঞানসম্মত বচনে পরিরূপান্তর করে নিতে হবে। আমরা যখন বচন দেওয়া থাকবে তখন কী করবো? সেই বচন দেওয়া যখন থাকবে তখন কিন্তু আগে বচনে করে নিতে হবে, দেখবো বাক্যগুলো বচনে দেওয়া আছে কিনা। যদি বচনে দেওয়া থাকে তাহলে পারবো, একটার মান তো অবশ্যই দেওয়া থাকবে। তারপর দেখতে হবে পরস্পর বচনগুলির মধ্যে কোনো বিরোধিতার সম্পর্ক আছে কিনা, তারপর দেখতে হবে বচনের বিরোধিতার সম্বন্ধ আছে কিনা। বচনের বিরোধিতার সম্বন্ধ থাকলে কী হবে? উদ্দেশ্য বিধেয় এক হবে। তারপরে বলছে তারপর নির্দিষ্ট বিরোধিতার নিয়মের উপর ভিত্তি করে বচনের সত্যমূল্য থেকে নির্ণয় বচনটি সত্যমূল্য নির্ণয় করতে হবে। আমরা কিন্তু তারপর কী করতে পারবো? সত্যমূল্যের নিয়মগুলো প্রয়োগ করে কিন্তু আমরা বের করতে পারবো। এখানে যে বচনটি সত্যমূল্য দেওয়া থাকবে তাকে বলা হয় প্রদত্ত বচন, এবং যাদের সত্যমূল্য নির্ণয় করতে হবে তাদের বলা হয় নির্ণেয় বচন। বোঝা গেল? এভাবে বের করতে পারি। দেখো এভাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে খুব সুন্দরভাবে। এখানে মনে রাখবে যে এ বচনে বিরোধী কয়টা বচন রয়েছে বলো তো? ছকটাকে যদি এঁকে নিই, এখানে ছকটা দেখো এঁকে নিচ্ছে আবার, দেখো এ বচনে বিরোধী এ ই আই ও, তাহলে প্রত্যেকটা বচনের বিরোধী দেখো তিনটা বচন রয়েছে। কেমন করে? এ বচনের সাথে ই বচনে কি বিরোধিতা? বিপরীত বিরোধিতা। তাহলে এ বচনের বিরোধী বা অনুরূপ বচন কি? ই বচন তার কি বিরোধী বলো তো? বিপরীত। কি বিরোধী? বিপরীত বিরোধী। তাহলে ই বচন। তারপরে দেখো এ বচনের সাথে আই বচন কি? অসম বিরোধী। তাহলে আই কি লিখবো? অসম। তারপরে এর সাথে ও বিরুদ্ধ, ও বিরুদ্ধ। এইভাবে প্রত্যেকটা বচনে কিন্তু তিনটা করে বিরোধিতা রয়েছে। ই বচনের সাথে সেম, এ বচনে কি বিরোধিতা? বিপরীত বিরোধিতা। ই বচনের সাথে ও বচনে অসম বিরোধিতা, ই বচনে আই বচনে কিন্তু বিরোধী বিরোধিতা। এইভাবে কিন্তু বাকিগুলো আমরা করতে পারবো, তাই না? তাহলে প্রত্যেকটা বচনে কিন্তু মনে রাখবে তিন প্রকারের বিরোধিতা আছে। কয় প্রকার বিরোধিতা আছে? তিনটা বিরোধিতা হয় প্রত্যেকটা বচনে। এ বচনেরও তিনটা বিরোধিতা, ই বচনেরও তিনটা বিরোধিতা, আই বচনের তিনটা বিরোধিতা, ও বচনের কিন্তু তিনটা বিরোধিতা। এটা গেল। এবার তোমাদের পরীক্ষা যেভাবে প্রশ্ন আসার সুযোগ রয়েছে বা চান্স রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যে উদাহরণ দেখো, এই উদাহরণটা বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে কেমন করে তোমাদের প্রশ্ন আসতে পারে 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য। বলা আছে সাধারণত পরিশ্রমী ব্যক্তিরা সফল হয়। সাধারণত পরিশ্রমী ব্যক্তিরা কি হয়? সফল হয়। তাহলে এই বচনটি সত্য বলেছে। কি বলেছে? এটার সত্য মূল্য
সত্য বলেছে। এটা বাক্যে দেওয়া আছে, দেখো এখানে কিন্তু 4টা অংশ যে রয়েছে, বচনে আমরা জানি 4টা অংশ থাকে, সেই 4টা অংশ কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই, 3টা অংশ উল্লেখ, 3টা অংশ বলতে কোনো অংশে স্পষ্টভাবে বলা নেই। এর বিরোধী বচনগুলো কী হবে, তাদের সত্যমূল্য কী হবে, তাহলে আগে বের করতে হবে এটা কোন বচন আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে পয়েন্ট করে আমি লিখতে পারো মূল বচনটি লিখবে, লিখে কী করবে, এটাকে বচন করবে। তাহলে সাধারণত পরিশ্রমী ব্যক্তিরা সফল হয়, তাহলে কী করবো, সকল পরিশ্রমী ব্যক্তি হয় কি ব্যক্তি, সফল ব্যক্তি। এটা কোন বচন, এটা হচ্ছে আমাদের কিন্তু এ বচন। এবার এ বচন, তাই না, মূল বচন আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাকি বচনগুলো করতে পারি। তাহলে এই বচনটা কি বলেছে, সত্য মূল্য, এটা বলেছে সত্য, তাহলে এই বচন সত্য বলেছে। এবার আমরা বাকি বচনগুলো বের করতে পারবো। এবার বাকি বচনগুলো যদি করি, এর সাথে কোন বচন রয়েছে, এর সাথে এ বচনের সাথে ই বচন রয়েছে, ই বচন কোন বিরোধিতা, কোন বিরোধিতা বলো তো, বিপরীত বিরোধিতা। তাহলে ই বচন যদি করি তাহলে তার আকার কি, কোনো পরিশ্রমী ব্যক্তি নয় সফল ব্যক্তি। আমি যেমন করে এই যে ডট ডট দিচ্ছি এটা দিও না, কিন্তু আমি জাস্ট তোমাদের শর্টকাট বোঝানোর জন্য বলছি। তাহলে এটা ই বচন। এবার ই বচনের সাথে কি কোন বিরোধিতা এখানে লিখে নিব, এটা হচ্ছে বিপরীত বিরোধী, বিপরীত দিয়ে লিখে নেব। তাহলে এখানে তার সত্য মূল্য আমি পরে বের করছি, আগে বাকি বচনগুলো করি। এবার এ বচনের সাথে আর কোন বচন হচ্ছে, আই বচন হচ্ছে অসম, তাহলে অসম লিখে নেব। অসম বিরোধী হচ্ছে কোন বচন, কোনো, আই বচন কোনো পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি, কারণ কোনো হয়, এটা কোন বচন, আই বচন গেল। তারপরে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতায় আমরা দেখব কি হয়, বিরুদ্ধ বিরোধিতা কোনো থাকে, পরিশ্রমী ব্যক্তি এখানে থাকে নয়, তাহলে কি হয়, সফল ব্যক্তি, এটা কোন বচন, ও। আমি সব বচন পেয়ে গেলাম। এইভাবে তোমরা কিন্তু 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আসবে। একটার মান দেওয়া আছে, বাকিগুলোর মান আমি কী করে পাবো এখন, ওই যে আমাদের ছক আছে, সেই ছক দেখো, দরকারই নেই আমার কোনো নিয়ম মনে রাখার, সেই ছক দেখো, তোমার নিয়ম মনেই পড়ছে না, ছেড়ে দাও। তাহলে আমি আবার ছক এঁকে নেবো। দেখো ছকটাকে খুব কয়েক সেকেন্ডের মধ্যে ছকটাকে আঁকা যায়। দেখো আমি ঘর করে নেব, এদিকে এ ই আই ও, এদিকে আমি 16টা ঘর করে নেব। দেখো টি 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 টি, তারপরে এফ 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 এফ, এবার হচ্ছে টি এফ 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 টি, এটা টি হবে, এবার হচ্ছে ডি 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 ডি, হয়ে গেল, একদম সহজ। তো এবারে আমি সত্যমূল্য বের করতে পারবো, এ বচনের সত্য, এ বচন সত্য, এ বচন যদি সত্য হয় বাকি বচনগুলো তো মান আমার বোঝাই আছে, এই লাইনটা পুরোটা হবে। তাহলে ই হচ্ছে আমার মিথ্যা, আই বচন হচ্ছে আমার সত্য, আর ও বচন হচ্ছে আমার মিথ্যা, একদম সহজ। আর নিয়ম অনুযায়ী যদি করো, নিয়ম অনুযায়ী কী বলা আছে, আমাদের বিপরীত বিরোধিতা কি, একটি বচন সত্য অপরটা মিথ্যা হয়, তাহলে এটা এ বচন আছে, এ বচনের সাথে ই বচন হচ্ছে বিপরীত বিরোধিতা, তাহলে একটা সত্য, এটা কী হবে, মিথ্যা হবে, একদম সহজ। তবে অসম বিরোধিতার ক্ষেত্রে কি, সামান্য বচন যদি সত্য হয়, বিশেষ বচনের সত্য হয়, দেখো এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে, মান নিয়ম অনুযায়ী তুমি করতে পারো, কিন্তু দরকার নেই, তোমার নিয়ম মনে পড়ছে না, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, তোমার নিয়ম মনে না পড়লে তুমি সোজা এই ছকটা করে নিবা। তারপরে দেখো বিরুদ্ধ বিরোধিতা, এ বচনের সাথে ও বচনে কি বিরুদ্ধ বিরোধিতা, আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম কি, একটা বচন সত্য লাপটে কি হবে, মিথ্যা হবে, তাহলে দেখো এটা সত্য হয়েছে, এটা মিথ্যা হয়েছে, সব দিক থেকেই তুমি করতে পারো তোমার যেভাবে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসতে চলেছে, সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে তোমাদের বচনের বিরোধিতা ও বিরোধ হরমোনের অধ্যায় কিন্তু আজকে থেকে শেষ হলো, এবং আমি এর পরের ভিডিওতে তোমাদের প্রশ্নের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা সুন্দর করে দাগে করবে, লিখে নোট বানাবে, সেগুলো থেকে প্রশ্ন আসতে চলছে। তো থ্যাংক ইউ সো মাচ, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো, আর পরের অধ্যায় কিন্তু পরের দিন শুরু করবো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন চ্যাপ্টারে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু সবাই।